সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথায় আছে, আপনি যদি কোনো অপরাধ বাড়তে দেন কিংবা কোনো অপকর্মকে বাড়তে দেন, এটার সবচেয়ে বাজে প্রভাব হচ্ছে ঘুরে ফিরে এটা একসময় আপনার উপর এসে পড়তে পারে। এই যে এখন মব করা হচ্ছে, অনেকের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। এখন বর্তমানে যারা সরকারে রয়েছে, যারা এখন ক্ষমতার আশপাশে রয়েছে যেসব রাজনৈতিক দল, বলা হচ্ছে একসময় তাদের ঘাড়েই এই জুতার মালা আসতে পারে। এর প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণটা হলো সম্ভবত আমাদের প্রেস সচিব। এই দুদিনও হয় নাই, তিনি বলেছিলেন এই যে মব করা হচ্ছে, এই মবটাকে তিনি মব বলছেন না। যা মব মব যারা করছেন তাদেরকে তিনি মবকারী বলছেন না, অপরাধী বলছেন না, তিনি তাদেরকে বলছেন প্রেশার গ্রুপ। অর্থাৎ সরকারের কাজ করার ক্ষেত্রটাকে যারা প্রেশার দিয়ে কাজ করায় সেই সব একটা গ্রুপ বলছেন, মানে একেবারে নর্মালাইজ করে ফেলছেন। তো আদতে কি হইল, এই বক্তব্য দেওয়ার 2 দিনের মধ্যেই তিনি একটা মবের মধ্যে পড়ে গেলেন। 2.5 ঘন্টা তিনি অবরুদ্ধ ছিলেন। খুলনা প্রেস ক্লাবে তিনি 2.5 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, এরকম রিপোর্ট বিজনেস স্ট্যান্ডার্ড করেছে। অনেক পত্রিকায় রিপোর্ট করেছে তিনি অবরুদ্ধ হয়েছেন। পরবর্তীতে গসামাজা কইরা সেখানে বলা হয়েছে যে, বলার চেষ্টা করা হয়েছে যে তিনি সেখানে গেছেন, যাওয়ার পর আন্দোলনকারীরা সামনে ব্লক করেছেন, যার কারণে অনেকের সঙ্গে তিনি আটকা পড়েছেন। পাশাপাশি এভাবেও বলা হচ্ছে যে তিনি তো আসলে এই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত না এবং তার পদত্যাগের জন্য আন্দোলন না, আন্দোলন করা হচ্ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশের যে প্রধান কমিশনার রয়েছেন তার পদত্যাগের জন্য। তো সেখানে তিনি অতিথি হিসেবে গেছেন, প্রেস সেক্রেটারি, সেখানে গিয়ে তিনি মূলত আন্দোলনের মধ্যে পড়ে গেছেন। মানে বিষয়টাকে যতটা নরমালাইজ করা যাচ্ছে করতেছে। অনেকেই রিপোর্ট করেছেন অবরুদ্ধ হয়েছেন, অনেকেই রিপোর্ট করেছেন তাকে আটকে রাখা হয়েছে। এরকম রিপোর্ট করার পর অনেকে এগুলাকে ঘষামাজা করেছেন, মানে এক ধরনের চাপে পইড়া হোক কিংবা ভয়ে হোক, যে কোনো জায়গা থেকে হোক, তারা এই রিপোর্টগুলোকে অবরুদ্ধের জায়গাটাকে ঘেরাও কিংবা বিক্ষোভের মধ্যে পড়েছেন, এরকম কথা উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হইল, প্রেস সচিব কি অবরুদ্ধ ছিলেন কিনা? বিজনেস স্ট্যান্ডার্ড স্পষ্টভাবে লিখেছে প্রেস সচিব 2.5 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, এরকম রিপোর্ট আমি দেখেছি। এবং আমি একটা রিপোর্ট পড়তে চাই, যেখানে প্রেস সচিবের বিকাল বেলায় রিপোর্টে, সন্ধ্যার পরে এই রিপোর্টটি প্রকাশ হয়, যেখানে বলা হচ্ছে শনিবার বিকালে তিনি প্রেস ক্লাব পরিদর্শনে গেলে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে সড়কে অবরোধ করেন। এই সময় আন্দোলনকারীরা বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রেস সচিবকে বের হতে দেওয়া হবে না। সন্ধ্যা 7:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে ছিলেন। আমরা দেখতেছিলাম, আমি নিজেও প্রেস সচিবের তখনকার ফেসবুকে স্ট্যাটাস চেক করছিলাম, তিনি একের পর এক নিউজ শেয়ার দিচ্ছেন, নানা, মানে এই ঘটনার নিউজ না, অন্য ঘটনা, সরকারের সফলতার বাসসে সম্ভবত একটা ইংরেজি নিউজ তিনি শেয়ার করেছেন। তো আপনি অবরুদ্ধ যখন, আপনাকে বাইরে থেকে ধরেন আপনি একটা ভবনের মধ্যে আছেন, গেটের বাইরে, ওই ভবনের গেটের বাইরে কেউ এসে আটকায় রাখছে, যে মেইন গেটটা আপনি পার হইতে পারতেছেন না, তো আপনি ওই অবরুদ্ধ অবস্থায় বসে কি স্ট্যাটাস দিতে পারেন না? অবশ্যই পারেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘুরতে গেছেন, খুলনার বিভিন্ন জায়গায় যে ঘুরতে গেছেন, তার আরো 2 সহকর্মী আবুল কালাম আজাদ এবং আহমেদ ফয়েজ, সম্ভবত ওই প্রেস উইং এর বাকি 2 সহকারী, তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছেন, সেই সবের ছবি তিনি শেয়ার করছেন। তো এটা তো তিনি অবরুদ্ধ থাকা অবস্থায়ও তিনি এইসব ছবি শেয়ার করতে পারেন। সেখানকার একজন সাংবাদিক মোস্তফা জামাল পপলু, তিনি বলেন, প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা সাংবাদিকের সঙ্গে মত বিনিময় শেষে বিকাল 5টার দিকে খুলনা প্রেস ক্লাবে পরিদর্শনে আসেন। তিনি পরিদর্শনকালে ছাত্র জনতার আন্দোলনের একটি অংশ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন, ফলে প্রেস ক্লাব থেকে কেউ বের হতে পারেননি। এর অবস্থায় প্রেস সচিব অবরুদ্ধ হন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বলতে থাকেন, কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিব বের হতে পারবেন না। খুলনা একটা আন্দোলন চলছিল, এই আন্দোলনটা হচ্ছিল মূলত খুলনা কমিশনারের, যে পুলিশ কমিশনার রয়েছেন, তার পদত্যাগের জন্য। এখানে একজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে ঝামেলা তৈরি হওয়ার পর তারা আসলে তার পদত্যাগ চাচ্ছেন। গত 4-5 দিন ধরে এই আন্দোলনটি চলছে, 4-5 দিন না, 2-3 দিন ধরে এই আন্দোলনটি চলছিল। তো এই আন্দোলনের মধ্যে কি প্রেস সচিব সেখানে গিয়া এই বিপদে পড়লেন। আমরা মানলাম যে এই ঘটনাটা তাকে কেন্দ্র করে না, এই খুলনার কমিশনার, পুলিশ কমিশনারের পদত্যাগ বা বহিষ্কার কিংবা বরখাস্তের জন্যই তারা আন্দোলন করছেন। কিন্তু তারা যখন একজন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাকে দেখলেন, যিনি আবার প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করেন, সেই প্রেস সচিবকে দেখেই ভেবেছিলেন, একে অবরুদ্ধ করলেই তো আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারবো, আমরা এই খুলনার যে কমিশনার, পুলিশ কমিশনার, কেএমপির যে কমিশনার, তাকে আমরা বিদায় করতে পারবো। জাস্ট এই সেন্সেই
তারা হচ্ছে তাকে অবরুদ্ধ করেছেন, আর কোনো কিছু না। তিনি যে অবরুদ্ধ হয়েছেন এটা একেবারেই স্পষ্ট সত্য কথা। আমি যদি কয়েকটা রিপোর্ট পড়ি, যে বিডি নিউজ লিখেছেন, তাদের শিরোনাম দেখলেই বোঝা যাবে তিনি অবরুদ্ধ হয়েছেন কিনা। খুলনা প্রেস ক্লাবে বিক্ষোভের মুখে প্রেস সচিব, পুলিশ কমিশনারের অপসারণ দাবি। যুগান্তর একটু ঘষামাজা করেছেন, কেএমপি কমিশনার জুলফিকারের পদত্যাগের দাবিতে প্রেস সচিবের সহযোগিতা কামনা। আন্দোলনকারীরা বলছেন, কাল বেলা একটি রিপোর্ট, আন্দোলনকারীরা বলছেন প্রেস সচিব অবরুদ্ধ ছিলেন না, তিনি খুলনার অতিথি। খুলনার অতিথিকে আপনারা অবরুদ্ধ করে আপনারা নিতান্ত স্লোগান দিয়েছেন যে হচ্ছে এই কেএমপি কমিশনারের পদত্যাগের বিষয়ে কোনো ঘোষণা না দিলে তাকে আপনারা বের হইতে দিবেন না। এই ঘোষণা একেবারে স্পষ্টত সেখানকার যারা ছিলেন আই উইটনেস পর্যন্ত রয়েছে। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বৈঠক, প্রেস সচিবের আশ্বাসে কেএমপি কমিশনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হবে। তাকে কখন ছাড়া হয়েছে? প্রেস সচিবের আশ্বাস, কেএমপি কমিশনারের বিষয় প্রধান উপদেষ্টাকে জানানো হবে। আমি একটু বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটা একটু হেডিংটা একটু পড়তে চাই। খুলনায় 2.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন প্রেস সচিব। এই হইল অবস্থা। এই যে ঘটনাটা ঘটছে, মিডিয়াগুলো কি প্রপারলি নিউজটা দিতে পেরেছে? মিডিয়াগুলো কি সেভাবে যা ঘটেছে, তিনি যে অবরুদ্ধ ছিলেন, একজন প্রেস সচিবের যে অবরুদ্ধ হয়েছেন, এই রিপোর্টটা কি তারা খুব ভালোভাবে দিতে পেরেছেন? নিশ্চয়ই এখানে একটা চাপও কাজ করেছে। হয়তো প্রেস সচিব এই চাপটা দেয়নি বা প্রেসিং থেকে এই চাপটা আসেনি, কিন্তু এই যে গত কিছুদিন ধরে কোনো রিপোর্ট প্রকাশ হলেই প্রেস সচিব বা প্রেসিং এর লোকেরা বিভিন্ন জায়গায় শেয়ার দেন, মিসলিডিং বলে উল্লেখ করে এগুলো শেয়ার দেন, এই ভয়ে মিডিয়া এরপর হচ্ছে যখন এটাকে মিসলিডিং বলা হয়, নানান জন সেখানে এসে বড় আক্রমণ চালান, বলে থাকে এই মিডিয়া এখনো হাসিনার দালালি করে থাকে। এইসব ভয় থেকেই তারা হচ্ছে এগুলা একটু এড়িয়ে চলেন আর কি। মিডিয়া যে একটা ছোটখাটো একটা স্বল্প পরিসরে হলেও যে চাপের মধ্যে রয়েছে, এটাই তার প্রমাণ। তো প্রেস সচিব আসলে সেখানে কি ঘটেছে সেটা নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বিকেল আমরা খুলনায় এসেছি একদিনের সফরে আমরা ছিলাম, আমার সঙ্গে ছিল আমার 2 জন সহকর্মী। আমরা খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছি। সংবাদ সম্মেলনের শেষে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। তিনি ফিরিস্তি দিচ্ছেন আর কি। আমরা খুলনা প্রেস ক্লাবে থামি, সেখানে হাসিনা বিরোধী অভ্যুত্থানের সময় যে অগ্নিসংযোগ করা হয়েছিল সে পোড়া কক্ষগুলো তারা দেখছিলেন। তখন প্রায় 200 ছাত্র বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে আসেন। তারা খুলনা মেট্রোপলিস কেএমপি কমিশনের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। আমি খুলনা প্রেস ক্লাব সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি যে তারা গত 3 দিন ধরে আন্দোলন করছেন। প্রেস সচিব বলেন, শফিকুল আলম বলেন, বিক্ষোভকারীরা তাদের অভিযোগ দায়ের করতে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আমি নিচে নেমে তাদের সঙ্গে দেখা করি। আমরা ধৈর্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদের আশ্বস্ত করেছি তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব, এই বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা চা বিস্কুট খেলাম। প্রায় 30 মিনিট পর আমি কেপিসি প্রেস ক্লাব থেকে বোঝানো হয়েছে, খুলনা প্রেস ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। অর্থাৎ তিনি বলছেন সেরকম কিছু ঘটেনি, তবে আন্দোলনকারীরা সামনে এসেছে। পরবর্তীতে তিনি সেখানে একটি বৈঠক করেছেন, এরপর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, পরে চা বিস্কুট খেয়ে তিনি চলে এসেছেন। বুঝে নেন আপনারা কি ঘটেছে, জাস্ট বুঝে নেন। সেখানে তিনি দীর্ঘক্ষণ ছিলেন এবং অনেকক্ষণ পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাবেন আশ্বাস দিয়েই তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন। তো মিডিয়াও এক ধরনের সেন্সর করতে হয়েছে নিউজটাকে, এবং প্রেস সচিব যে অবরুদ্ধ হয়েছেন একটা মব দ্বারা, সেটাও তিনি স্পষ্টত বলতে পারছেন না। এখানে সবচেয়ে বড় সমস্যা কি, মব যদি একটা অপরাধ হয়ে থাকে, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে, সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ডই বলতে হবে। যদি আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড না বলে সেটাকে প্রেসার গ্রুপ বলেন, তাহলে সেটাকে আপনি নরমালাইজ করছেন, সেটাকে এক ধরনের বৈধতা দিচ্ছেন। এই মব যে ঘুরে ফিরে একদিন আপনার দিকেই তেড়ে আসবে এবং সেটা যে খুলনায় আপনার দিকেই তেড়ে এসেছে, এটাই তার প্রমাণ। ভবিষ্যতে এই মব আসলে কোন দিকে যায়, কার জুতার মালা কার গলায় ওঠে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।